নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই পজিটিভ আছো। আমি আরও একবার তোমাদের সামনে চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের। আজ এবং গতকাল এই দুটো বিষয় একটু একটু জাস্ট কথা বলবো। এখন এমনিতে অনেক রাত হয়ে গেছে, আর আমি এমনিতে আবার ইরেগুলার হয়ে গেছি, পরপর দুদিন আমার আসা হয়নি। তো সেই জন্য আজকে রাত্রির হয়ে যাওয়া সত্ত্বেও ভাবলাম যে একটুখানি যতটুকু হয় বলি। তো আজকের যেটা বিষয় সেটা আমাদেরকে দিয়েছেন আমাদের সকলের প্রিয়, আমাদের সকলের শ্রদ্ধেয়, আমাদের দিদি, তিনি হচ্ছেন জেবাদি। তো জেবাদি দাও আজকের যে বিষয় সেটা হচ্ছে যে দাম্পত্যে প্রতারণা দেখা দিয়েছে, সেক্ষেত্রে কি বিবাহ বিচ্ছেদই একমাত্র উপায়, নাকি সন্তানের মুখের দিকে তাকিয়ে মানিয়ে নেওয়া বা থেকে যাওয়া, এরকম। তো প্রথমে যেটা বলি যে প্রতারণা তো অনেক রকমের হতে পারে এবং প্রতারণা দুদিক থেকেই আসতে পারে। এখানে যেহেতু স্পেসিফাই করা নেই যে কোন দিক থেকে প্রতারণা আসছে, তো সেই জন্য আমি এটা এরকমভাবেই ধরি যে প্রতারণা তো দুদিক থেকেই আসতে পারে। শুধুমাত্র পুরুষ মানুষ প্রতারণা করে তাও নয়, স্ত্রীরাও কিন্তু প্রতারণা করতে পারে। তো সেই জন্য প্রতারণা যখন এসছে বা প্রতারণা যখন বোঝা যাচ্ছে যে সেখানে একটা বিট্রিয়াল বা সেখানে একটা ডিচ করার একটা ব্যাপার হয়েছে, বিশ্বাসভঙ্গের একটা ব্যাপার হয়েছে, সম্পর্কে সম্মান বা বিশ্বাস কোনোটাই নেই। কারণ প্রতারণা হলে সেখানে তো আর সম্মানও থাকে না। সো প্রতারণা মানে বিশ্বাসও নেই, সম্মানও নেই, দুটোই নষ্ট হয়ে গেছে। যেটা সম্পর্কের আর কি বেস, যেটা আমরা জানি যে একটা ভালো সম্পর্কের বেসই হচ্ছে বিশ্বাস আর কি বলবো, রেসপেক্ট আর ট্রাস্ট, এই দুটো। তো সেই জন্য দুটোই নষ্ট হয়ে গেল মানে সেখানে তো অবশ্যই একটু ভাবার দরকার বা ভাবার সময় এসেছে। অনেক সময় যেটা হয় যে আমরা মেয়েরা জেনারেলি এটা করে থাকি যে নজর আন্দাজ করি যে ঠিক আছে হয়তো ভুল ভাবলাম, ঠিক আছে হয়তো ভুল শুনলাম, বা ওটা হয়তো আমার ভাবনার ভুল, আমি হয়তো ঠিক মতো ভাবছি না, বা আমার থিঙ্কিং প্রসেসটা হয়তো অন্যদিকে চলে গেছে, বা আমি হয়তো নেগেটিভ হয়ে গেছি। তো এরকম অনেক সময় হয়। বা আমি যদি আমার ব্যক্তিগত জীবনের কথা বলি, আমার ক্ষেত্রে সেরকম ঘটেছে। তবুও ব্যক্তিগত জীবন নিয়ে বলা, বলতে আমি কমফোর্টেবল নই, আমি বলতে পছন্দ করি না সেরকম। তো সেই জন্য যখন মনে হচ্ছে যে প্রতারণা হয়েছে বা প্রতারণা হচ্ছে, অবশ্যই ডিসিশন নেওয়া দরকার। যদি এরকম বোঝা যায় যে না আমি পারবো, মানে যাই হচ্ছে আমার সঙ্গে, যেরকমই হচ্ছে, যেরকম বিহেভিয়ারই আমি অপর দিকের মানুষের কাছ থেকে পাচ্ছি, আমি পারবো সেগুলো সহ্য করে মানিয়ে নিয়ে থাকতে, বা আমি চোখের উপরে দেখে শুনে সব কিছু করলেও আমার সেরকমভাবে কোনো ফারাক পড়ে যাচ্ছে না, আমি পারছি, তাও পারছি, সহ্য করছি। আমি ভীষণভাবে, আমার মধ্যে সহনশীলতা আছে, আমার মধ্যে ধৈর্য ভীষণভাবে আছে। ফর এক্সাম্পল আমি শব্দটা ইউজ করছি, তো সেক্ষেত্রে যে সম্ভব যে থেকে যায়। কিন্তু এই যে কথাগুলো তো গড়গড় করে আমি বলে গেলাম, সেটা কিন্তু খুব ইজি নয়। সেটা করতে কিন্তু বেশ অনেকখানি কষ্ট, অনেকখানি স্ট্রাগল, ভেতরে ভেতরে নিজের সঙ্গে নিজের যুদ্ধ, নিজের সঙ্গে নিজের লড়াই, সেগুলো কিন্তু চলে। আর এই যে প্রতারণা, তখন তো একটা ঝামেলা, ঝঞ্ঝাট, একটা কথা কাটাকাটি, বিভিন্ন রকমের কোয়েশ্চেন আনসার, এই ধরনের একটা সিচুয়েশন তো তৈরি হয়, এটা তো চলতে থাকে। তবে সেই জন্য পরিবেশটাও একটা দূষিত একটা পরিবেশ তৈরি হয়, কথার উপর কথা জমে জমে সেই গগনচুম্বী আকাশ ছোঁয়া হয়ে যায় কথার পাহাড়। তো এইগুলো চলতে থাকে, অটোমেটিক্যালি মেন্টাল একটা ভীষণ ট্রমা বা মেন্টাল একটা স্ট্রেস যেটা হয় সেটা তো থাকে। আর তার মধ্যে কিন্তু একটা অসম্ভব স্ট্রাগল থাকে, নিজের সঙ্গে নিজের যুদ্ধ। কেন হলো, কি হলো, বা কি কারণে হলো, সেটার একটা অনেক রকমের অনেক কিছু ভেতরে ভেতরে চলতে থাকে। তো ধৈর্য ধরে থাকতে পারলে ভীষণ ভালো। আর তার সঙ্গে যদি সন্তানের প্রসঙ্গ যখন আসে, যে সন্তান আছে, তো তার মুখের দিকে তাকিয়ে, অবশ্যই সন্তানের মুখের দিকে তাকিয়ে মায়েরা অনেক কিছু করতে পারে, বা বাবারাও অনেক কিছু করতে পারে, কারণ সন্তান তো প্রিয়। অবভিয়াসলি এখানে তো বলার কোনো কিছু নেই। তবে অনেক ক্ষেত্রে অনেক মানুষ এরকম হয়ে যায় যে অপারক হয়ে যায়, সেখানে তার আর কোনো কিছু করার থাকে না। কারণ এখন আমাদের আইন যেগুলো লিগাল যে ব্যাপারগুলো আছে, সেগুলো যেহেতু মেয়েদের দিকেই সব বেশি, সেই কারণে এই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক পুরুষ মানুষও ভীষণভাবে সাফারার হন। তারা কিন্তু চাইলেও অনেক সময় এরকম হয় যে নিজের সন্তানকে নিজের কাছে আনতে পারেন না, বা অনেক রকমের বাধা বিঘ্ন বা বিভিন্ন রকমের প্রবলেম কিন্তু সেখানে ফেস করতে হয়। তো সেখানে থেকে যাওয়ার ইচ্ছা থাকলেও অনেক সময় থেকে যাওয়া যায় না, কারণ মেয়েদের এই সমস্ত ক্ষেত্রে অনেক কিছু করার আছে, তো লিগালি, সোশ্যালি তারা অনেক রকমের সাপোর্ট পায়, কিন্তু পুরুষ মানুষরা সব ক্ষেত্রে কিন্তু সেই সাপোর্টগুলো পায় না। তো আর সব পুরুষ মানুষই যে ভীষণভাবে সেই একটা মানে অ্যাগ্রেসিভ বা একটা মানে কি বলবো,
মানে মানে কি বলবো যে মানে সব কিছু ওরকমভাবে অনেক পুরুষ মানুষই আছে যেগুলো করতে পারে না, আর যেটা লিগাল প্রসেস যেটা থাকে সেই দিকগুলোতে পুরুষ মানুষের সাপোর্ট অনেকখানি কম। তো সেই কারণে অনেক সময় থেকে যাওয়া চাইলেও থেকে যাওয়া যায় না। কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে তারা কিন্তু থেকে যেতে পারে এবং তারা সন্তানের সঙ্গেই থাকতে পারে। জরুরি না সবসময় সে তার হাজব্যান্ডের সঙ্গেই থাকছে, সে তার সন্তানকে নিয়ে গিয়ে অন্য কোথাও কিন্তু থাকতে পারে, যদি তার ফিনান্সিয়াল সাপোর্টটা সেরকমভাবে থাকে বা যদি তাকে সেই ধরনের চিন্তাভাবনাগুলো করতে হয় না। তো সেক্ষেত্রে সে এটা ডিসিশন নিতেই পারে যে না, আমার পক্ষে সম্ভব না বা আমি কেন নিজে অসম্মানিত হয়ে থাকবো, সেক্ষেত্রে আমি আমার সন্তানের ভরণ পোষণ সমস্ত একা একা করতে পারি, আমি সেক্ষেত্রে নিজে নিজে থাকবো। আর আমি ওরকম বলবো না যে এটা করলে সোশ্যালি এরকম হয় বা ওটা করলে সোশ্যালি ওরকম হয় বা এটা করলে একটা মেয়েকে খারাপ বলা হবে বা একটা মেয়ের দিকে আঙুল উঠবে। আজকের দিনে সেই চিন্তাভাবনাগুলো করার কোনো মানে হয় বলে মনে হয় না। কারণ যখন কেউ কষ্টে থাকে, সে একজন পুরুষ হোক বা একজন নারী হোক, যখন কেউ কষ্টে থাকে তখন কিন্তু সমাজের কোনো মানুষ দেখতে আসে না বা এমনকি আত্মীয় স্বজনও দেখতে আসে না। কখনো কখনো বাবা মাও কিন্তু মুখটা ফিরিয়ে নেন। আর এই যে যারা পরবর্তী সময় বলেন যে কোনো রকমের কোনো চিন্তা ভাবনা না করে বা একটা কমেন্ট করার জন্য কমেন্ট করা বা সমালোচনা করার জন্য সমালোচনা করা যারা করে থাকেন, তারা কিন্তু পিছন ফিরে একবারও দেখেন না যে এই মেয়েটি বা এই পুরুষ মানুষটি কষ্টে আছে বা কি কষ্ট পাচ্ছে বা তাদেরকে একটা সাপোর্ট করি। যারা এই ধরনের মানসিকতা রাখেন না তারা এই সমালোচনাটা বেশি পরিমাণে করে থাকেন। তো সেই জন্য এই সমস্ত অন্য মানুষদের কথা শোনার কোনো মানে হয় না। যার জীবন তাকে এগিয়ে নিয়ে চলতে হবে, কেউ সেই জীবনটাকে এগিয়ে নিয়ে দেবে না বা এগিয়ে নিয়ে যাবে না। সো নিজের যেরকম ভালো ডিসিশন মনে হয় অবশ্যই নিজের ক্ষতি না করে সেটাই আমি বলবো করা উচিত নারী পুরুষ উভয়েরই। আর এই যে বিবাহ বিচ্ছেদের যে ব্যাপারটা, অনেক ক্ষেত্রে এরকম হয় যে তখন হয়তো ওটাই একমাত্র পথ বলে মনে হয় যে সেটা করলেই হয়তো বেটার। রেগুলারের ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি এইগুলো তাহলে থাকে না, একটা কমসে কম সেই সুখের চেয়ে মানে কি বলবো, কি একটা যে কথা আছে না, স্বস্তি, মানে সুখের থেকে স্বস্তি ভালো, এরকম একটা কিছু কথা আছে, এক্স্যাক্ট হয়তো বলতে পারলাম না। তো সেটাই তখন মনে হয় যে, আর এই যে আমরা বলি বাচ্চার মুখের দিকে তাকিয়ে থেকে যাওয়া, একদমই তাই, থেকে যাওয়াটা অবশ্যই উচিত। সে তো কোনো অন্যায় করেনি, তাকে আমরা পৃথিবীতে এনেছি, সো আমাদের থেকে যাওয়া উচিত। কিন্তু এই যে কিছু কিছু ক্ষেত্রে বিবাহ বিচ্ছেদের আমি যে কথাটা কেন বললাম, এতে বোধহয় সন্তানের মানসিক অবস্থাটাও হয়তো ভালো থাকে। প্রথম দিকে হয়তো তার একটু অ্যাডজাস্ট করতে অসুবিধা হতেও পারে, একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে বলছি, ছোটরা অতটাও হয়তো মানে মনের দিক থেকে হয়তো অতটাও হয়তো বুঝতে পারে না। তবে আস্তে আস্তে সবাই সব কিছুর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায় এবং মানুষ হয়তো একদিন দুদিন 3 দিন বলবে, 4 দিনের দিন আর কেউ বলে না বা সেটাকে ইগনোর করলেই চলে, পাত্তা না দিলে কেউ আর বলবে না। আর যেটা বলার যে একটা বাচ্চার মুখের দিকে তাকিয়ে ওই একটা অসুস্থ পরিবেশে থেকে যাওয়া, যেখানে হয়তো রেগুলার ঝামেলা ঝঞ্ঝাট অশান্তি চিৎকার চেঁচামেচি দোষারোপ অভিযোগ এই সমস্ত চলছে, একটা বাচ্চা সবসময় সেটা দেখছে, সেটা কি তার মেন্টাল হেলথের জন্য খুব ভালো হয়? আমার তো মনে হয় না। আমার এটা একটা অনেক বড় কোয়েশ্চেন যে বা সন্তানের মুখের দিকে তাকিয়ে থেকে যাওয়া, যদি সেটা সুস্থ পরিবেশ হয় অবশ্যই সেখানে থেকে যাওয়া যেতে পারে। যদি সেখানে তার কোনো মেন্টাল পিসের যদি কোনো হ্যাম্পার না হয় অবশ্যই থেকে যাওয়া যেতে পারে। তবে আমার যেটা মনে হয় যে বাচ্চার মুখের দিকে তাকিয়েও কখনো কখনো কিন্তু সেপারেশনের একটা ডিসিশন নিলে বোধহয় সেটা ভালো, কারণ তাতে তার সুস্থতাটা কিন্তু থাকে, মেনটেন থাকে। কারণ সে যখন একটা অসুস্থ পরিবেশে বড় হবে, তার মানসিক স্বাস্থ্য কখনোই কিন্তু ভালো থাকতে পারে না বলে আমার মনে হয়। তো সেই জন্যে এখানে কাউকে কিছু বলার নেই, যার জীবন যেরকম তার জীবন সেরকম। যদি তার ফিনান্সিয়াল সাপোর্ট থাকে, যদি তার বাড়ির সাপোর্ট থাকে, মানে বাবা মায়ের যদি সাপোর্ট থাকে, বা সে যদি একা একা নিজের দায়িত্ব পালন করতে পারে বা যাই হোক যেরকমভাবেই, তাহলে আমার মনে হয় যে অসুস্থ একটা পরিবেশে থাকার চাইতে নিজের মানসিক শান্তি, কারণ মানসিক শান্তিটা তো ভীষণ দরকার, মানসিক শান্তি ঠিকমতো না থাকলে শরীরও ভালো থাকবে না। তো সেই জন্য নিজেকে তো ভালো রাখতে হবে, নিজেকে ভালো না রাখলে নিজের সন্তানকেও ভালো রাখা তো সম্ভব না। তো সেই জন্যে আমার মনে হয় যে যার যেরকম পরিস্থিতি, যার যেরকম অবস্থা বা যেভাবে ভালো থাকে
তার সেইভাবে থাকা উচিত বা সেইভাবে তার ডিসিশন নেওয়া উচিত। কখনোই বলবো না যে ফিনান্সিয়ালি সে স্টেবল নয় বলে তাকে একটা অসুস্থ পরিবেশের মধ্যে দিনের পর দিন থাকতে হবে। জীবনের সামনে অনেক সুযোগ আসে, জীবন অনেক সুযোগ দেয়। জীবনটা তো মানে ওরকমভাবে দম বন্ধ করে তো আর জীবন বেঁচে থাকতে পারে না। তো সেই জন্য বেঁচে থাকতে গেলে একটুখানি ভালো বা একটুখানি মানসিক শান্তির কিন্তু অবশ্যই প্রয়োজন হয়। তো সেই জন্য নিজের যদি একটা মানে নিজের মধ্যে যদি সেই একটা কনফিডেন্স থাকে যে না আমি নিজেকে দাঁড় করাবো বা নিজের পায়ে দাঁড় করাবো নিজেকে, বা আমি নিজের দায়িত্ব কিছুটা হলেও নিজে আমি নেব, তাহলে হয়তো পারা যায় সেটা, বা সেখানে হয়তো ঈশ্বরও কিছুটা সঙ্গ দেন যে আমরা একটা পা বাড়ালে তিনিও আমাদের সঙ্গে আরও একটা পা এগিয়ে দেন। তো এটাই যে নিজেকে হেল্প করে ঈশ্বর সবসময় তার সঙ্গে থাকে। সবসময় ডিপেন্ডেন্ট হয়ে থাকা বা একটা অসহায় ভাব দেখানো বা নিজেকে অসহায় ফিল করা, এটা কিন্তু অন্য মানুষের নজরেও নিজেকে ছোট করা হয়ে যায়। অন্য মানুষের নজরেও কিন্তু রেসপেক্টের জায়গাটা থাকে না, কারণ দুর্বল চিত্ত মানুষকে বা যে সবসময় সিম্প্যাথি পাওয়ার চেষ্টা করে সেরকম মানুষকে কিন্তু অন্য মানুষও রেসপেক্ট করে বলে আমার মনে হয় না। তো সেই জন্য অবশ্যই নিজের সেলফ রেসপেক্টটা ভীষণ জরুরি, সেটা যাতে নষ্ট না হয় সেদিকটাও দেখা দরকার। আর যেটা বলার যে সিচুয়েশান সবসময় তো একরকম থাকে না, সিচুয়েশান পাল্টায়, অবশ্যই পাল্টায়। তবে সিচুয়েশান যখন পাল্টায় তখন হয়তো অনেকখানি দেরি হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে। তো সেই জন্য আমার এটাই বলা যে যার যেরকম পরিস্থিতি, যার যেরকম করলে ভালো হয়, যে যেভাবে ভালো থাকে সেভাবেই করা উচিত, সেভাবেই ডিসিশন নেওয়া উচিত। আবার এটাও মানে এরকমও করা উচিত নয় যে মানে ভীষণভাবে অ্যাগ্রেসিভ হয়ে, ভীষণভাবে অ্যারোগেন্ট হয়ে, ভীষণভাবে জিদ করে একটা ডিসিশন নিয়ে নিলাম যে ডিসিশনটা পরবর্তীকালে হয়তো নিজের জন্যই খারাপ প্রতিপন্ন হলো, সেটাও কখনো করা উচিত নয়। দরকার পড়লে হয়তো সাজেশন নেওয়া যেতে পারে বড়দের, বা নিজেকেও সময় দেওয়া উচিত যে আমি কি করতে চাই বা আমি অ্যাকচুয়ালি কি করতে পারবো বা কোনটা করলে আমার ভালো হবে। তো সেই জন্যে সব দিকটা দেখে, সব দিকটা ভেবে একটা ভালো একটা ডিসিশনে আসা উচিত, যাতে কারোর কোনো ক্ষতি না হয়, সবাই যাতে ভালো থাকতে পারে। যার সঙ্গে ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে কখনোই এটা কাম্য নয় যে সে খারাপ থাকুক, এটাই আমাদের কাম্য হওয়া উচিত যে সেও ভালো থাকুক তার মতো করে, সে যেভাবে ভালো থাকতে চায় সে সেভাবে ভালো থাকুক, আমার সেলফ রেসপেক্টটাও থাকুক, তারও থাকুক, এটাই আর কি। তো সেই জন্যে যুদ্ধ করে তো সব জায়গায় তো কোনো লাভ হয় না, যুদ্ধ করে সব জায়গাতে জয়ী হওয়াও যায় না, কখনো কখনো একটু চুপ থাকলেও হয়। তো এটাই আর কি, যে যার জীবন তাকে সেভাবে বুঝে করতে হবে যাতে কারোর কোনো ক্ষতি না হয়, এইরকম আর কি। কারণ অনেকের এরকম একটা মেন্টালিটি কাজ করে যে শাস্তি দেব, ওরকমভাবে শাস্তি দেওয়া যায় না, ওরকমভাবে আমরা কাউকে শাস্তি দেবার কেউ হই না, আমরা কেউই না কাউকে শাস্তি দেবার, বা কাউকে বলে না যে এবার মজা দেখাবো বা বুঝবে কত ধানে কত চাল, ওরকমভাবে হয় না। নিজে অনেক সময় গর্ত খুললে সেই গর্তে আবার নিজেকেও পড়তে হয়, অনেক সময় এরকমও হয়। তো সেই জন্য সম্পর্কগুলো ভালো থাকুক, প্রতারণা বা এই ধরনের জিনিস যাতে না হয় সেইটা হলেই ভালো হয়। সবার যদি একটু সুবুদ্ধি হয়, সবার যদি একটু চেতনা হয়, সবার যদি একটুখানি ভবিষ্যতে যদি একটু চিন্তা থাকে ভালো মন্দের, তাহলে তো আর এই জিনিসগুলো হয় না, সেগুলো হলে একটুখানি ভালো হয়, তাহলে আর কারো জীবনে কোনো কষ্ট থাকে না। তো এই আমি এরকমভাবেই বললাম, জানি না কতটা কি বললাম বা কি বলে উঠতে পারলাম, এটাই। আর গতকালে যে বিষয় ছিল যেটা দিয়েছিলেন আমাদের শ্রদ্ধেয় দিদিভাই রঞ্জনা দিদিভাই, যে বাড়ি থেকে বেরোনোর সময় এবং ফিরে বড়দেরকে জানানো বা তাদেরকে ভুলে যাওয়া, তো আমার যেটা মনে হয় যে অবশ্যই বাড়ি থেকে বেরোনোর সময় বড়দেরকে অবশ্যই জানিয়ে যাওয়া উচিত। শুধুমাত্র বাড়ি থেকে বেরোনোর সময় নয়, যদি হয় না যে এখন যেরকম সন্তানরা বাড়ির বাইরে থাকে পড়াশুনোর জন্য, চাকরি বাকরির জন্যে, আমার মনে হয় সেখানেও যেটা হচ্ছে তাদের সঙ্গে যা ঘটছে, ছোট থেকে ছোট, বড় থেকে বড় জিনিস সবই বাড়ির বড়দের সঙ্গে শেয়ার করা উচিত, স্পেশালি বাবা মায়ের সঙ্গে। আর বাড়ি থেকে বেরোনোর সময় তো অবশ্যই জানিয়ে যাওয়া উচিত, বা আমি কোথায় যাচ্ছি বা আমার মোটামুটি এই টাইমটা লাগবে ফেরত আসতে, সেগুলো জানিয়ে যাওয়া উচিত। অন্তত যাদের সঙ্গে যাচ্ছি, হয়তো বন্ধু বান্ধব থাকলে তাদের ফোন নাম্বারসগুলো দিয়ে যাওয়া উচিত, কারণ বিপদ তো বলে কয়ে আসে না। তো সেই জন্য আগে থেকে যদি একটু প্রিকশন নেওয়া যায়। আর এটা তো আমাদের একটা কালচারের মধ্যে পড়ে যে যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন বাড়ির বড়দেরকে প্রণাম করে যাওয়া, বিশেষ করে বাবা মাকে। এটা তো আমাদের বাড়িতে তো এই চল এখনও আছে।
যে আমরা যখন বাড়ি থেকে বেরোই, মানে রেগুলার হয়তো বেরোচ্ছি রেগুলার কাজে বা কোনো কিছুর জন্য গেলাম সেরকম নয়, হয়তো দূরে কোথাও যাচ্ছি বা হয়তো কয়েকদিনের জন্য বাড়ি থেকে বেরোচ্ছি, ফিরবো হয়তো কয়েকদিন পর। আমাদের কিন্তু একটা নিয়মই আছে যে আমরা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে আমরা বাড়ি থেকে বেরোই, কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্তটা বলে, এবং কবে ফিরবো সেটাও জানিয়ে। তো এটা এটা আমরা করে থাকি, বা আমার মনে হয় এটা অনেকেই করে থাকে। কারণ একটা কথাই আছে যে যখন আমরা বাড়ি থেকে বেরোই তখন বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে গেলে যদি আমাদের সামনে কোনো বাধা বিঘ্ন বিপদ আসারও সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সেটা কেটে যায়। তাদের যে আশীর্বাদ আমাদের সঙ্গে থাকে সেটা কিন্তু অনেক নেগেটিভিটিকে আমাদের জীবন থেকে সরিয়ে দেয়, বা অনেক বিপদ আপদ থেকে কিন্তু আমাদেরকে মুক্ত করে। বা হয়তো দূরে থাকলেও হয়তো মাকে বা বাবাকে ফোন করে বলে যাওয়া যে আমি এখন বেরোলাম, বা আমি এখন অফিস বেরোচ্ছি, বা আমি এখন কলেজ যাচ্ছি, যেরকম এগুলো এটা বলে গেলেও কিন্তু, কারণ তখন তো আর বাবা মা সামনে থাকছেন না যে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার স্কোপটাও থাকছে না। তো এটা কিন্তু করে যাওয়াটা দরকার, বাড়ির বড়দেরকে এটা করাটা উচিত। আর যেরকম পরীক্ষার সময় আমরা বাবা মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করে যাই, বা বাড়িতে যারা বড় থাকেন, আমাদের পরীক্ষার সময় বাড়িতে বাবা মা ঠাকুমা দিদা মামা যারাই কাছে থাকতেন তাদের সকলকে আমরা প্রণাম করে যেতাম যে তাদের আশীর্বাদে আমাদের পরীক্ষাটা ভালো হবে। তো এটা কিন্তু শুধুমাত্র কথার কথা নয়, এটা কিন্তু হয়, এটা একদম হয় যে বড়দেরকে মানে বলে গেলে বা বড়দের আশীর্বাদটা নিয়ে বাড়ির বাইরে বেরোলে সেই কাজটাও কিন্তু সফল হয় আর বিপদ আপদগুলোও কিন্তু কাটে। তো সেই জন্য অবশ্যই আমার মনে হয় বলে যাওয়া উচিত। তো এই আজকের মতো এতটুকু রইলো, ভিডিও বড় হয়ে গেল দুটো টপিক বলতে গিয়ে, তো তোমরা যতটুকু পারো একটু শুনো। তো আজকের মতো এতটুকুই থাক, ভিডিওটা পোস্ট করতে করতে হয়তো কতক্ষণ হবে জানি না। তো ঠিক আছে, দেখি। তো আজকের মতো এতটুকুই রইলো, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই সাবধানে থেকো। আবার আসবো অন্য কোনো বিষয় অন্য কোনো দিন, ততক্ষণের জন্য বাই, গুড নাইট।